খুনসহ ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তা সেনানিবাসের বিশেষ কারাগারে। পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। গুম হত্যার দায়মুক্তি না দিয়ে দ্রুত বিচার করতে হবে। ভিআইপি সুবিধা নয়, সেনা কর্মকর্তাদের সাধারণ জেলে পাঠানোর দাবি ভুক্তভোগীদের। যারা সরকারে থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে তাদের বাদ দেওয়ার দাবি বিএনপির। প্রধান উপদেষ্টার সাথে বিকেলে এনসিপি ও সন্ধ্যায় জামাতের বৈঠক। চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ সিএসির। সুন্দর নির্বাচন করতে না পারলে নিন্দিত হবে জাতি। পটুয়াখালীতে জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় ২ জনের ১৩ বছর কারাদণ্ড, আরেকজনের ১০ বছর। এবং ছিনতাইয়ে সহযোগীকেই হত্যা করে অটোরিকশা ছিনতাই। মরদেহের পরিচয় খুঁজতে গিয়ে রহস্য উদ্ঘাটন, হত্যাকারী ও ক্রেতা গ্রেপ্তার। সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিযুক্ত করার দায় রাজনৈতিক দলগুলোর, এমনটাই মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, আশেপাশের পারমাণবিক শক্তিসম্পন্ন দেশগুলো সংঘর্ষে জড়ালে তার প্রভাব বাংলাদেশেও পড়বে, তাই নিজস্ব কৌশল তৈরি করতে হবে। সকালে সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক সেমিনারে কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এস.এম. আলী আশরাফ। রাজনৈতিক দলগুলোর পোশাক পরিহিত বাহিনীকে দানবে পরিণত করেছে ভারত, পাকিস্তান, মিয়ানমারের সংঘর্ষ। আশপাশের পারমাণবিক শক্তিসম্পন্ন দেশগুলোর সংঘর্ষ শুরু হলে তার প্রভাব এদেশে মারাত্মক হতে পারে। তাই উট পাখির মতো মুখ না গুজে নিজস্ব কৌশল তৈরি করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে রাজনৈতিকদের এক হয়ে ভাবতে হবে। সবসময় বন্ধুত্ব দিয়ে নয়, শক্ত এবং নরম দুই পদ্ধতিতেই সহযোগিতায় আগ্রহী দেশগুলোকে নিয়ে শান্তি ও নিরাপত্তা অর্জন করতে হবে। Last 10 years and 15 years, I was not invited into any military function. জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। প্রশাসনে ফ্যাসিবাদের সহযোগী থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চান তারা। যারা থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে তাদের বাদ দেওয়ার দাবি তাদের। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিরপেক্ষতা নিশ্চিত করাটাই আসছে জাতীয় নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ। সেদিকেই জোর দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা কার্যক্রম মাঠে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা। নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি। আপনারা আমাদের দলের এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, প্রশাসনে ফ্যাসিবাদের সহযোগী থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? 1 2 নম্বর হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আইনের চোখে সবাই সমান। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে এনসিপি প্রতিনিধি দল। আরও জানাতে যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আমরা জানতে পেরেছি এরই মধ্যে যমুনায় পৌঁছে গেছে এনসিপির প্রতিনিধি দল। কখন নাগাদ শুরু হবে এই বৈঠক, আর বৈঠকের এজেন্ডা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ঈশিতা, এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সাথে যে প্রধান উপদেষ্টার যে সংলাপ চলছে, সেই সংলাপের অংশ হিসেবে কিন্তু আজকে দুইটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের কথা রয়েছে এবং তাদের একটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে ইসলামীর সাথে মিটিংটি একটু পরে অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে কিন্তু এনসিপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন এবং সংলাপটি শুরু হয়েছে। আর এই সংলাপের বিষয়বস্তু নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে গতকালকে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল বিএনপির প্রতিনিধিদের সাথে। তো সেই সভায় যেই বিষয়গুলো উঠে এসেছে সেগুলো আসলে এই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই। এই নির্বাচনে যেমন বিএনপির প্রতিনিধিরা সেখানে বলেছিলেন যে আসন্ন নির্বাচনে যাতে এই বিগত সরকারের আমলে যত নির্বাচন কর্মকর্তা বা যেই সব কর্মকর্তা এই নির্বাচনী দায়িত্ব পালন করেছেন তাদেরকে যাতে এই এবারের নির্বাচনে কোথাও রাখা না হয়। তারপরে প্রশাসনে যেই রদবদল হচ্ছে বা প্রশাসনে যেই নতুন নিয়োগ পাচ্ছে সেখানেও যেন যোগ্যতা স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগগুলো করা হয়। তো এই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও তাদেরকে আশ্বাস দিয়েছেন যে যেহেতু তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত, তো এ বিষয়ে তিনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারের একটাই লক্ষ্য, নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া জাতিকে। তো আজকেও নির্বাচনকে কেন্দ্র করে অনেক বিষয় নিয়ে কথা হবে, হয়তো আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে হয়তো দর্শকদেরকে আরও জানাতে পারবো। ঈশিতা। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে নারীদের অস্ত্রোপচারে অপ্রয়োজনীয় আঘাত ও জটিলতা এড়াতে আধুনিক সার্জিক্যাল কৌশল ও চিকিৎসা দক্ষতা বৃদ্ধির উপর সেমিনার। নিরাপদ হাত, নিরাপদ ফলাফল, এই প্রতিপাদ্যে অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকরা। নারীদের অস্ত্রোপচারে আঘাত কমিয়ে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করাই সেমিনারের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। Obstetric and Gynecological Society of Bangladesh OJSB চট্টগ্রাম শাখার আয়োজনে এবং রেনেটা পিএলসির সহযোগিতায় বুধবার সকালে চট্টগ্রামের রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক সেমিনার। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনলাইন অফলাইন মিলিয়ে প্রায় 3000-এরও বেশি চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ভ্রান্ত তথ্য ছড়ায়, তাই চিকিৎসকদের দ্বিগুণ সতর্ক থাকতে হবে। Each day I find out something new. Just 2 days ago, a young doctor, she's going to Australia, she found out that our university is not enlisted in the state medical. সার্জারির ক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়ার কথা বলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। ইউরিনারি ইনজুরি, বাওয়েল ইনজুরি অ্যান্ড ভাস্কুলার ইনজুরি একজন গাইনোকোলজিস্টের কে সবসময় তাড়া করে বেড়ায়। তাদের জন্য নবীন গাইনোকোলজিস্টদের জন্য এই বিষয়গুলো হ্যান্ডেল করার দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেবেন। ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক কামরুন্নেসা রুনার সভাপতিত্বে সেমিনারে গাইনোকোলজি ও প্রসূতিবিদ্যায় সাধারণ অস্ত্রোপচারের আঘাত বিষয়ে আলোচনা করা হয়। অবস্টেটিক ফিস্টুলার স্ট্র্যাটেজিতে কিন্তু সেফ সার্জারি তার প্রোটোকলটা এখানে ইনক্লুডেড হয়েছে। কাজেই আমরা যদি সেফ সার্জারির প্রিন্সিপাল যদি আমরা ফলো না করি, আমাদেরকে কিন্তু কেউ সেভ করবে না। 54% of the cases occurred the urological injury, and the repeat cesarean section it is near about the 23%, and in case of the pelvic tumor surgery or the transabdominal urethropexy it is near about the 8%. আগামীতেও চিকিৎসকদের পাশে থাকবে বলে জানান রেনেটার কর্মকর্তারা। যারা রেনেটাকে গ্লোবাল কোম্পানি বানিয়েছেন বা নিয়ে গিয়েছেন বিশ্বের দরবারে, তাদের প্রতি সেলিউট। রেনেটা সবসময় আপনাদের সাথে আছে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন, চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুর রব। রেনেটা সবসময় আপনাদের সাথে আছে। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের সময় হেলিপ্যাডের একটি অংশ ধসে পড়ে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার আলাপ্পুঝা জেলার প্রামাদম স্টেডিয়ামে দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের পর
মুহূর্তেই ধসে পড়ে হেলিপ্যাডের একটি অংশ। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী হেলিকপ্টারের ভারে হেলিপ্যাডের পাকা অংশ কিছুটা দেবে যায়। ঘটনার সময় রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন। কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত স্থান নীলাক্কাল থেকে হেলিকপ্টার অবতরণের স্থান পরিবর্তন করে প্রামাদমে আনা হয়েছিল। এশিয়া কাপের সেই হ্যান্ডশেক ইস্যু থেকে শুরু করে ট্রফি নিয়ে তুলকালাম কাণ্ডের রেশ নতুন করে বাড়িয়ে দিয়েছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। মহসিন বলছেন, এশিয়া কাপের ট্রফি যদি নিতেই হয় তাহলে সূর্যা কুমার যাদব আর বিসিসিআই এর কর্মকর্তাদের এসেই নিয়ে যেতে হবে। 10 নভেম্বর ভারতীয় বোর্ডকে নিমন্ত্রণ জানিয়েছে এসিসি, এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম। এশিয়া কাপের ট্রফি ঘিরে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে চাননি ভারতের টি-20 অধিনায়ক সূর্য কুমার যাদব। সেই ট্রফি আর ভারতকে হস্তান্তর করেনি এসিসি চেয়ারম্যান। এসিসি বসের এমন সিদ্ধান্তে উল্টো বেঁকে বসেছে ভারত। 30 অক্টোবর হতে যাওয়া সভায় মহসিন নাকভির পদত্যাগের কথা তোলার হুঁশিয়ারি দিয়েছে বিসিসিআই। এ বিষয়ে ভারতকে সমর্থন দিচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এদিকে পাকিস্তানের একটি গণমাধ্যমের দাবি, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ট্রফি হস্তান্তর করা হবে ভারতকে। ট্রফি চেয়ে এর আগেই নাকভির কাছে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। জবাবটাও এসেছে কড়া। পাঠিয়ে দেওয়ার প্রশ্নই আসে না, বরং ভারতের প্রতিনিধিদের অফিসে এসে আনুষ্ঠানিকভাবে বুঝে নিতে হবে ট্রফি। পাল্টা জবাব দিয়েছে এসিসি। পাকিস্তানের গণমাধ্যমের দাবি, ট্রফি বুঝে নিতে 10 নভেম্বর ভারতীয় বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছে এসিসি। বিসিসিআই এর সঙ্গে বেশ কিছু চিঠি আদান প্রদান হয়েছে। দুবাইয়ে 10 নভেম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও বাকি ক্রিকেটারদের এবং বিসিসিআই এর অফিসিয়াল রাজীব শুক্লাকে ট্রফি দিতে আমরা প্রস্তুত। ভারতের সংবাদ মাধ্যম বলছে, নাকভিকে ইমেল পাঠিয়েছে বিসিসিআই। ট্রফি না পাঠালে কঠিন পরিণতির জন্য যেন প্রস্তুত থাকেন নাকভি। ইমেলে সেই হুঙ্কার দিয়েছে বিসিসিআই। এশিয়া কাপের ট্রফি বুঝে না পাওয়ার বিষয়টি সামনের আইসিসি ও এসিসির সভায় তুলতে প্রস্তুত বিসিসিআই। দুবাইয়ে 4 থেকে 7 নভেম্বর অনুষ্ঠিত হবে আইসিসির এই বৈঠক। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা রয়েছি সংসদীয় আসন 57, রাজশাহী 4, বাগমারা আসনে। এই আসনটিতে মোট ভোটার রয়েছেন 3,16,000। আমাদের সঙ্গে এখন অতিথি হিসেবে আছেন বাগমারা উপজেলা জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জামাতের মনোনীত প্রার্থী এবং এখানে নির্বাচন করার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন। কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের মাঝে? ধন্যবাদ ডিবিসি এবং ডিবিসি পরিবারকে এবং আপনাদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় বাগমারাবাসীকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আসলে নির্বাচনের মাঠে এই আমি প্রথম, তো যতটুকু দূর প্রান্তে মানুষের গিয়েছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সাড়া অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে। এবার কোন বিষয়গুলোকে সামনে রেখে জনগণ আপনাদের ভোট দিবে? আমাদের বাংলাদেশ জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল। আমাদের সততা এবং আমাদের কর্মকাণ্ড, সামাজিক যে কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করি, বরাবরই মানুষের সুখ দুঃখের পাশে আমরা দাঁড়াই এবং মানুষের উপকার করে থাকি। আমরা সামাজিক কাজ বেশি করি এবং সুশৃঙ্খল একটা সৎ যোগ্য দল হিসাবে মানুষ আমাদেরকে চুজ করবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে আপনি এই এলাকার কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করবেন? ধন্যবাদ। বাগমারা তো একটা বিশাল উপজেলা। এই উপজেলা আমি লক্ষ্য করেছি এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে, শিক্ষার পরিবেশ এবং মান উন্নয়ন করা হবে, আর মাদকাসক্ত বা মাদক নির্মূলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যুব সমাজের প্রয়োজনীয় কাজের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে ট্রেন্ড আপ করে একটা সক্ষম নাগরিক হিসাবে গড়ে তোলা হবে। প্রত্যেকটা ইউনিয়ন এখানে কম্পিউটার প্রশিক্ষণের কেন্দ্র করা হবে। আমার সম্মানিত মা বোনদের জন্য কারিগরি প্রশিক্ষণ করে তাদেরকে উদ্যোক্তা হিসাবে আনার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে বিএনপি একটি বড় দল, তাদের প্রার্থী থাকবে, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে? ভোট যুদ্ধটা আসলে কেমন হবে? কেমন প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন? ধন্যবাদ। আসলে বিএনপি একটা বড় দল, এটা সঠিক।
কিন্তু ভোটের মাঠে মানুষ, আমি যেটা খেয়াল করেছি, মানুষ এখন বিগত দিনের কাজগুলো অ্যানালাইসিস করছে। আমাদের শুরু থেকে, বিশেষ করে ৩৬ জুলাই বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো দুর্নীতি, অন্যায়, দখল, চাঁদাবাজি এরকম কোনো অপকর্মের সাথে আমরা জড়িত না। সেই ক্ষেত্রে আমরা মনে করছি মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে যাব, ইনশাল্লাহ মানুষ আমাদের পক্ষে থাকবে। তারপরেও যেহেতু আমি সেবামূলক একটা প্রতিষ্ঠানে আছি, আমার চিকিৎসা সেবাই আমার সেবা। আজ ৩০ বছর পার হয়ে ৩১ বছরে পা দিয়েছি চিকিৎসা সেবায়। তো বাগমারা থানার এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমার প্রেসক্রিপশন বা চিকিৎসার সেবার ছোঁয়া পড়ে নাই। সুতরাং আমি মনে করি বাগমারার প্রত্যেকটা মানুষের অন্তরে আমার স্থান আছে। ইভেন যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত তারাও আমাকে ভোট দেবেন ইনশাআল্লাহ। আপনি নির্বাচিত হলে এই এলাকার একটা সময় রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত ছিল, সেই সন্ত্রাসের কিছুটা এখন অবসান আছে, সেটা কি পরিস্থিতি হবে? ভালো, আরো কি উন্নত হবে না কি হবে? ধন্যবাদ। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় আর যদি নির্বাচিত হই, তাহলে মানুষের সেবক হিসাবে পাশে থাকবো, শাসক হিসাবে নয়। আর বাগমারা যেহেতু বিগত দিনে রক্তঝরা একটা মাঠ ছিল, এই বাগমারা থেকে হিংসা, প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি ইনশাল্লাহ বন্ধ হবে। শেষ প্রশ্ন করতে চাই, নারীদের স্বাধীনতা কতটুকু থাকবে? তাদের কর্মসংস্থানের জন্য কি করবেন? ধন্যবাদ। আসলে আমার সম্মানিত মা বোনদের নিয়ে আমাদের চিন্তা, তাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তারা তাদের কর্মস্থলে কাজ করবেন, কিন্তু আমরা চাই ওই কর্মস্থলটা যেন তার জন্য নিরাপদ, সম্মানজনক হয়। একটা নিরাপদ, সম্মানজনক পরিবেশে আমার মা বোনেরা কাজ করবেন, সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী। এটা কিভাবে, মানে আমরা নিজে উদ্যোগ নেব, পাশাপাশি প্রশাসন আমাদের পাশে থাকবে। তাদের মাধ্যমে কোনো সন্ত্রাসী বা কুচক্রী মহল যেন ওই শৃঙ্খলাটা নষ্ট করতে না পারে, এটার জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। জি জি, তাদের অবশ্যই তাদের যোগ্যতা অনুসারে স্বাধীনতা থাকবে, তারা তাদের মতো কাজ করবে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা আছি রাজশাহী ৪ বাগমারা আসনে। এরপর আমরা আবার থাকবো সন্ধ্যা ৭টায়। সে পর্যন্ত সবাই ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন, ডিবিসি পর্দায় চোখ রাখুন। পটুয়াখালীতে আলোচিত জুলাই শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়াকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলায় আসামি সিফাত ও ইমরানের ১৩ বছর করে এবং সাকিবকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই মামলার রায় ঘোষণা দেন। তবে রায়ে অসন্তোষ লামিয়ার পরিবার। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামিপক্ষ। জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ জসিম উদ্দিনের বড় মেয়ে লামিয়া পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের ১৮ই মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাবার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এক পর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি তোলে এবং কাউকে কিছু বললে তা ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে চলে যায়। লামিয়া থানায় অভিযোগ করলে পুলিশ প্রথমে সাকিব মুন্সিকে আটক করে, পরবর্তীতে সিফাত মুন্সি ও ইমরান মুন্সিকে আটক করা হয়। ধর্ষণের গ্লানি সইতে না পেরে ২৬শে এপ্রিল ঢাকায় নিজ বাসায় আত্মহত্যা করে লামিয়া। ৬ মাসের মাথায় বুধবার ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে সিফাত মুন্সি ও ইমরান মুন্সিকে ১৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। নাবালক হওয়ায় সাকিব মুন্সিকে ১০ বছরের সাজা ঘোষণা করা হয়। আসামি ইমরান মুন্সিকে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন ৯-৩ ধারায় ১০ বছর, সিফাত এবং ইমরানকেও ৯-৩ ধারা অনুযায়ী ১০ বছর সাজা প্রদান করে। পর্নোগ্রাফি আইন ২০১২-র ৮-১ এবং ৮-৭ ধারায় ৩ বছর করে সাজা প্রদান করে। যদিও রায়ে অসন্তুষ্ট লামিয়ার পরিবার, আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। আল্লাহ দেখেছে, আপনি এটা রায় দিয়ে আপনি যেটা কইবেন কালাম বাইরে আমি মানি। আইনজীবীরা বলছেন এই মামলার রায় সমাজের জন্য একটি বার্তা। আমরা এটাই বলতে চাই যে শহীদ, একজন শহীদের কন্যা লামিয়া, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের এই সমাজে, আমাদের এই জেলায়, এবং আগামী দিনে এটা আমরা দৃষ্টান্ত নিতে চাই। এই অবস্থায় উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। ডিবিসি নিউজ ডেস্ক। আগামী নির্বাচন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা থাকায় তার অপসারণের দাবি জানিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে রংপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া ব্যাহত করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সে বিভিন্ন বায়াস ডিসিশন নেয় বিভিন্ন কারণে। আর্ম ফোর্সেসের ব্যাপারে তার একটা বায়াসনেস আছে এবং সিরিয়াস ডিসিশন সে নিতে পারছে না। আমরা বারবার বলেছি তাকে সরিয়ে দিয়ে একটা ভালো ডিসাইসিভ উপদেশটা এখানে দেওয়া দরকার, তা না হলে তার অধীনে একটা ভালো নির্বাচন হতে পারবে কিনা এই ব্যাপারে আমরা যথেষ্ট আশঙ্কা করছি। পশুখাদ্যের দাম এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে কঠোর তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের 2024-25 অর্থ বছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনীতে তিনি আরও বলেন, পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণ করা না গেলে ডিম ও মাংসের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। পশুখাদ্য বা আমরা এমনকি পোলট্রি ফিড, ফিশ ফিড যাই বলি না কেন, সেটা নিরাপদ যেন হয়, সেটার একটা মনিটরিং আমরা করতে চাই এবং করছেও, কিন্তু এখানে তারপরেও অনেকে ব্যত্যয় ঘটাচ্ছে। তো সেদিক থেকে আমরা মনে করি যে এটাকে নিয়ন্ত্রণে আনা দরকার খুবই কঠোরভাবে। লাগাতার দখল দূষণে সিলেট নগর থেকে হারিয়ে যাচ্ছে দিঘি ও জলাধার। প্রকৃতি হারাচ্ছে তার চিরচেনা রূপ, নগর হারাচ্ছে সৌন্দর্য। কালের পরিক্রমায় দিঘির সংখ্যা দাঁড়িয়েছে হাতে গোনা কয়েকটিতে। এমন বাস্তবতায় সিলেটে হারিয়ে যাওয়া জল্লা দিঘি স্বরূপে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে প্রশাসন। সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার ঘেঁষা শতবর্ষী জল্লা দিঘি। জলধারাটি যেন এক ক্ষয়ে যাওয়া গল্পগাথা, যেখানে একসময় দেখা মিলত হাঁসেদের জলকেলি। গৃহস্থলীর কাজে অনায়াসে ব্যবহার হতো এর স্বচ্ছ জল, যদিও এখন তা ইতিহাস। তবে আশার বিষয়, জলাধারের পুরনো রূপ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে জল্লাদিঘি পুনরুদ্ধার কাজে অংশ নেন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। সেই সাথে 2 শতাধিক তরুণ তরুণী হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাশ্রমে। কেবল আবর্জনা পরিষ্কার নয়, খননের পর তীর সংরক্ষণ করবে নগর কর্তৃপক্ষ। আরও 20,000 মানুষ বা তরুণের কাছে যে তথ্যটা যাবে যে এখানে একটা জলাধার ছিল এবং এটা আমাদের পরিষ্কার করা দরকার কিংবা পরিষ্কার রাখা দরকার, এই ইনফরমেশনটা পাস করে আমাদের মূল লক্ষ্য। নগরবাসীকেও আমরা আমন্ত্রণ জানাবো, আপনার এই ওয়াটার বডিগুলির দিকে একটু চোখ রাখুন। ওয়াটার বডিকে আমরা যত ইনটেক রাখতে পারবো সেটা শহরের জন্য তত মঙ্গল হবে। নগরীর দখলকৃত জলধারা উদ্ধারের পাশাপাশি অব্যাহত থাকবে সচেতনতামূলক কার্যক্রম, জানান নগর ভবনের প্রশাসক। আর দখল হয়ে থাকা জলাশয় উদ্ধারে আইনি পদক্ষেপ জোরদার করবে পরিবেশ অধিদপ্তর। শুধু সিটি কর্পোরেশন নয়, এই সিলেটের যে কোথাও জলাধার শ্রেণীর যদি জমি ভরাট হয়ে থাকে বা ভরাট করতে থাকে, আমাদের কাছে যেই মাত্র খবর আসবে আমরা কিন্তু সেই বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে পারব। আমাদের পরিকল্পনা মূলত জলাধারগুলোকে পুনরুদ্ধার করা, এটি পরিচ্ছন্ন করা, এটির যে পানি ধারণ ক্ষমতা রয়েছে সেটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। দিঘি জলাশয়ের পাশাপাশি পুরোদমে চলছে খাল ও ছড়া পরিষ্কারের কাজও। পরিবেশ কর্মীদের তথ্য মতে গেল 2 দশকে সিলেট নগর থেকে হারিয়ে গেছে অর্ধেকেরও বেশি দিঘি এবং জলাশয়। যেগুলো অবশিষ্ট রয়েছে তার মধ্যে বেশিরভাগই এরকম দখল এবং দূষণে দুরবস্থায়। নগরবাসীর দাবি, নগরীর সৌন্দর্য রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব দিঘি এবং জলাশয় পুনরুদ্ধার করে হারানো সৌন্দর্য ফিরিয়ে আনবে নগর কর্তৃপক্ষ। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। চট্টগ্রামের সাতকানিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে একটি কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানাটিতে কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার মিষ্টি তৈরি এবং তৈরিতে ব্যবহৃত পোড়া তেল, পচা ছানা, নষ্ট শিরা ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। 2 মাস আগে একই কারখানায় অভিযান চালিয়ে পচা ও বাসি মিষ্টি জব্দ করা হয়েছিল। তখন 1 লাখ টাকা জরিমানা করা হয়, কিন্তু তারা আরও বেপরোয়া হয়ে নকল ব্র্যান্ডে মিষ্টি বাজারজাত করায় অর্থদণ্ডের পাশাপাশি সতর্ক করা হয়েছে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এ প্রতিপাদ্যে রাঙামাটি ও খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। সকালে রাঙামাটি শহরের হ্যাপির মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন বাস্তবায়ন সংস্থাকেও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে খাগড়াছড়িতে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। টেকনাফ পৌরসভা ও কার্যালয় মূল শহর থেকে সরিয়ে নদীর তীরে স্থানান্তরের অনুমতি দেওয়ায় ফুঁসে উঠেছে পৌর এলাকার মানুষ। প্রকল্পের অর্থ লোপাটের জন্য নাগরিক সেবা ও সুবিধাকে তুচ্ছ জ্ঞান করে
শহর বাদ দিয়ে অনিরাপদ অযৌক্তিক স্থানে পৌর ভবন নির্মাণ করছে বলে অভিযোগ পৌরবাসীর। তাদের দাবি, নাফ নদীর পাড় থেকে প্রকল্পটি শহরের মাঝে ফিরিয়ে আনা হোক। বিশ্লেষকরা মনে করছেন সীমান্তের নিরাপত্তা বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ছোট্ট পৌরসভা টেকনাফ গেল সরকারের সময়ে জাইকার অর্থায়নে নাফ নদীর পাড়ে নতুন পৌর ভবন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু আধুনিক করার নামে কার্যালয় স্থানান্তরে প্রতিবাদ জানায় পৌরবাসী। বন্ধ থাকে নির্মাণ কাজ। তবে গেল মাসে আবারও প্রকল্পের কাজ শুরু করার অনুমোদন দেয় মন্ত্রণালয়। পৌরবাসীর অভিযোগ, কিছু অসাধু রাজনৈতিক নেতা ও কর্মকর্তার কারসাজিতে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে নাগরিক সুবিধার। প্রশাসনিক যে ভবনটা বর্তমানে আছে সেটা স্থানান্তর হওয়ার জন্য অনুমোদন পেয়ে গেছে, সেটার আমি বিরোধিতা করছি। সীমান্তের একদম পার্শ্ববর্তী এলাকা দক্ষিণ জালিয়াপাড়া, সেখানে ইফটিজার এবং কিশোর গ্যাংয়ের নানা রকম গ্যাং রয়েছে। আমরা পৌরবাসী কোনোভাবে এই পৌরভবন লবণের মাঠে হোক সেটা আমরা চাই না। প্রস্তাবিত নতুন ভবনটি নির্মাণ করা হবে পৌরসভার একেবারে পূর্ব প্রান্তে নাফ নদীর তীরবর্তী লবণ মাঠ এলাকায়। এর বিরোধিতা করছেন স্থানীয় নেতারাও। অনেক সরকারি খালি জায়গা আছে, সেই জায়গায় না হয়ে একজন ব্যক্তি মালিকানা দান করার পরে সে একটা অবহেলিত জায়গা, সেখানে কোনো লবণের মাঠ এবং বর্মার সীমানার পাশাপাশি সেই জায়গায় হস্তান্তর হলে এখানকার পৌরবাসীর দুর্ভোগ হবে। কক্সবাজার জেলা প্রশাসক বলছেন, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্প ঠিক করা হয়। জনসাধারণের অসুবিধা হলে তা পুনর্বিবেচনা করা হবে। এই ভবনগুলোর ক্ষেত্রে যার মতো জায়গা চাইবে, যার মধ্যে সেই জায়গাটার ফ্রি পাওয়া যায় কিনা, সরকার এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জায়গা অধিগ্রহণ করতে চায় না। যদি কোনো জায়গা ফ্রি পাওয়া যায় সেখানে তাহলে সরকার প্রজেক্ট কস্ট কমে আসে। সীমান্তের এত কাছাকাছি বড় ধরনের স্থাপনা নির্মাণে অভ্যন্তরীণ জটিলতা ছাড়াও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আরও পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে মিরসরাইয়ে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে উপজেলা করেরহাট বাজারে এই ঘটনা ঘটে। উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরীর অভিযোগ, দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে হামলা চালায় তারা। তবে অভিযুক্তদের দাবি, একই এলাকায় আগে থেকে কর্মসূচি দিয়েছিলেন তারা। বাকবিতণ্ডা হয়েছে, তবে হামলার ঘটনা ঘটেনি। এদিকে এই ঘটনার সময় স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে হেনস্থা করা হয়। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার খানখানাবাদ সেন্টার, পুকুরপাড় ও প্রেমাশিয়া এলাকায় লিফলেট বিতরণ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে গণপিটুনির শিকার হয় ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ। সেখানেই আবার তার নিজস্ব বাহিনী এসে ফিল্মি স্টাইলে পুলিশকে ছুরিকাঘাত করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। চট্টগ্রামের পাঁচলাইশের এই ঘটনার পর ১৫ ঘন্টা অভিযান চালিয়ে চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আকাশের স্ত্রী ভাই মিলে আছে নিজস্ব বাহিনী। ছুরি মেরে ছিনতাই করা হয় তাদের পেশা। প্রথমে পুলিশের সাথে ধস্তাধস্তি, এরপর তাদের একজনকে ছুরিকাঘাত করে পলায়ন। দৌড়ে পিছু নিয়েও আহত ছিনতাইকারীকে ধরতে পারেনি পুলিশ। সিনেমার দৃশ্যের মতো মনে হলেও এটি বাস্তব। মঙ্গলবার রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের এই চিত্র ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। পুলিশ হেফাজত থেকে সংঘবদ্ধভাবে আসামি ছিনিয়ে নেয়ার এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় চট্টগ্রামে। এরপর তাদের ধরতে অভিযানে নামে পুলিশের একাধিক টিম। রাতভর অভিযান চালানোর পর পতেঙ্গা এলাকা থেকে পালানো ইমাম হোসেন আকাশ সহ চক্রের ৭ সদস্যকে নগরীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান পরিচালনা করা আমরা প্রায় ৭ জনকে আমরা গ্রেপ্তার করি। মূল যে ছিনতাইকারী তাকে আমরা সীতাকুণ্ড এরিয়া থেকে আমরা করি, সীতাকুণ্ডের কুমিরা থেকে, এবং অন্যান্য যারা আছে পিসি আকাশ, যেটা আমার পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে, তাকে আমরা পতেঙ্গা থেকে অ্যারেস্ট করি এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি।
পুলিশ বলছে চট্টগ্রাম শহরের দুর্ধর্ষ ছিনতাইকারী আকাশের আছে নিজস্ব বাহিনী, সম্পর্কে যাদের সবাই তার আত্মীয় স্বজন। আকাশের বিরুদ্ধে আছে চুরি ছিনতাইয়ের ডজনখানেক মামলা। তাদের পিসিপি অ্যানালাইজ করে দেখা যাচ্ছে এক একজনের বিরুদ্ধে প্রায় ৮-১০টা করে মামলা। যে ইমাম হোসেন আকাশ, তার বিরুদ্ধে প্রায় 12টি মামলা আছে, বেশিরভাগই ছিনতাই মামলা। এবং এরা দেখা যাচ্ছে প্রায় আত্মীয় স্বজন সবাই এই ছিনতাইয়ের সাথে জড়িত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরে চীনা নাগরিকের মোবাইল মানিব্যাগ হাতিয়ে নেন ছিনতাইকারী আকাশ, পরে আহত হন গণপিটুনিতে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের কলাতলী এলাকায় মুমূর্ষ অবস্থায় এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। গত 15 অক্টোবর রুবেল কক্সবাজার ঘুরতে আসেন। ওই দিন তিনি কলাতলী হোটেল মোটেল জোনের আবাসিক হোটেলে হাইপেরিয়ান হোয়াইট প্যালেসে ওঠেন। এরই মধ্যে গত 20 অক্টোবর নওগাঁ থেকে তার 4 বন্ধু কক্সবাজার এসে ওই হোটেলটিতে ওঠেন। মঙ্গলবার রাতে রুবেল অসুস্থ বোধ করায় তার বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং নতুনভাবে ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের খুচরা সার বিক্রেতারা অংশ নেন। বক্তারা জানান, বছরের পর বছর ধরে নিয়ম মেনে সার বিক্রি করে কৃষকদের সেবা দিয়ে আসছেন তারা, অথচ সম্প্রতি প্রজ্ঞাপনে তাদের অনেকের আইডি বাতিল করা হচ্ছে, যা অযৌক্তিক। বৈধভাবে ব্যবসা চালিয়ে যেতে আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং দ্রুত টিও লাইসেন্স দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে বক্তারা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেন। চট্টগ্রাম বন্দরে চীন থেকে 3টি কন্টেইনারে আনা আমদানি নিষিদ্ধ 2 কোটি টাকা মূল্যের 60 টন ঘন চিনি জব্দ করেছে কাস্টমস। ঢাকার মতিঝিলে এইচপি ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান সোডা অ্যাশ ঘোষণা দিয়ে এই পণ্য এনেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কাস্টমস। গত 16 আগস্ট কন্টেইনার 3টি বন্দরে আসে। গোপন খবরের ভিত্তিতে কন্টেইনার 3টি খালাস কার্যক্রম বন্ধ করে দেয় কাস্টমস। পরে কন্টেইনার 3টি পরীক্ষা করে ঘন চিনি বলে নিশ্চিত করা হয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আমদানি নীতি আদেশ 2021-24 এর আওতায় ঘন চিনি আমদানি নিষিদ্ধ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর মুনতাসির উদ্দিন খান মামুনের নিয়োগ বাতিল করেছে প্রশাসন। পাশাপাশি দায়িত্বে থাকার সময় প্রাপ্ত সব অর্থ বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তার জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে 2021 সালের 27 ফেব্রুয়ারি মুনতাসির উদ্দিন খানকে 2 বছরের জন্য বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে 2023 সালে মেয়াদ আরও 2 বছর বাড়ানো হয়। তবে প্রায় 4 বছর অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো গবেষণা কর্ম না থাকায় ব্যাখ্যা চায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় সিন্ডিকেট তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালীন সময়ে প্রাপ্ত সব অর্থ ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করে। রাঙামাটি সদরের ঝগড়াবিল এলাকায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা। বেলা 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্লাব অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানান, একটি চক্র জেলা সদর থেকে সরিয়ে কাপ্তাই ও কাউখালীতে বিকেএসপি স্থাপনের ষড়যন্ত্র করছে। ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। জেলা সদরের বাইরে অন্য কোনো উপজেলায় বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র স্থাপনে কোনো রকম তালবাহানা রাঙামাটিবাসী সহ্য করবে না। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।